এখন তো রাষ্ট্রতে কে হবে প্রধানমন্ত্রী? কারণ ইউনূস সাহেব 22 বছর 23 বছর ছেলের মাথায় হাত দিয়ে বলতেছে, ইউনূস সাহেব না, ইউনূস সাহেবের ওই যে কি নাম, প্রেস সেক্রেটারি, এই তুমি হবা বাংলার প্রধানমন্ত্রী। কারণ এরা হচ্ছে এই তিনটা জেনারেশন তো ইউনূস সাহেব নষ্ট করে দিচ্ছে, 9, 10, 11, 12, 13, 14। এই যে দেশে যা হচ্ছে, ছবি নামায় ফেলতেছে বিদেশে, শাহাবুদ্দিন কি থাকবো না যাইবো, এই যে ওদের বাপে আমার চেয়ে 20 বছরের ছোট। আজকে আমরা দেখেছি যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই সনদে কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। কি কি বিষয় আসলে সঠিকভাবে উপস্থাপিত হয়নি, আপনার কোনো ধারণা আছে কিনা সেই বিষয়ে আমাদের একটু আলোকপাত করবেন কিনা? জনাব সালাউদ্দিন আহমেদের নাম বললেন, তিনি আমার নেতা, উনি স্থায়ী কমিটির সদস্য আমার দলের। উনি যা বলবে, আমার রাজনীতি করতে হলে, দল করতে হলে আমাকে তাই বলতে হবে। হ্যাঁ, কিন্তু আমি এই ব্যাপারে কিন্তু সবসময় আমি ডিফার করে আসছি। এক নম্বর, ওনারা কারা? আমি তো এটা এই ঐক্য কি কি এটার নামই আমি শুনতে চাই না। ঐক্যমত্য কমিশনের এই নামটাই আমি শুনতে চাই না তো। এবং তারা যে করতেছে কোন অধিকারে, তাদের কি অধিকার আছে? এই দেশে কে তাদেরকে দায়িত্ব? আন্দোলন, একসময় আরেকটা আন্দোলন হবে, তখন আরেকটা সংবিধান হবে। আন্দোলন তো 52 সন থেকে 62, 69, 64, 66, 71, 90 আন্দোলন হয়েছে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে 96 সনে। জি, আন্দোলন হইলেই সংবিধান পরিবর্তন হয়ে যাবে, ঐক্যমত বসতে হবে। ওনারা কারা? এক নম্বর হলো ওনাদেরকে কেউ কোনো ধরনের, এই দেশের মানুষ ওনাদেরকে কোনো দায়িত্ব দেয় নাই, কারণ এই দেশে কোনো নির্বাচন হয় না যে আপনারা সংবিধান ওনারা যদি সংবিধান করতে হয়, ওনারা দল করুক, দল করে মানুষকে ওনাদের ম্যানিফেস্টোতে বলুক যে আপনারা ভোট দিলে আমরা এই কাজ করব। এক। 2 নম্বর হলো, আমি সবসময় বলছি, আমি যদি দলের দায়িত্বে থাকতাম, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দায়িত্বে আছেন, আমি জানি না উনি তাদেরকে কি বলে দেন, আমি দায়িত্বে থাকলে এদের সাথে গিয়ে বসতাম না। ওই যে বাচ্চা ছেলেপেলেরা যারা আছে এদের সাথে আমি বসতাম না তো। না, আমি এটা ক্লিয়ারলি বলতেছি, আমাকে ধরে নিয়ে মেরে ফেলুক এরা, আমি এটা মানি না তো। এরা কেউ না এদেশে, দে আর নোবডি। এবং যারা সংবিধানটা বদল করতেছে, শুধু বিএনপি বাদ দিলে আর অনেকগুলো লোকের প্রতি আমার ব্যক্তিগত রেসপেক্ট আছে। দল হিসাবে তারা তো কেউ না, এরা তো কেউ জামানত বসাইতে পারবে না মার্কা না পাইলে। কিন্তু আমি যে ফজলুর রহমান কথা বলতেছি, আমি শুধু বাম হাত করলেও কিন্তু আমার জামানত না, শুধু আমাকে ফেল করাইতে কঠিন হবে। এবং এটা আব্দুল হামিদ এবং শেখ হাসিনার চেষ্টা করে দেখছে ফজলুরে ফেল করাইতে কত কষ্ট হয়। আমি ইলেকশনের লুবে লাভে কোনো কথা বলতে, এই যে সংস্কার এগুলো কিন্তু মানে দেয়ার নবডি। কারণ আলী আশরাফ একজন বিদেশি নাগরিক হইতে পারে, সে বাঙালি, কিন্তু উনি 40 বছর যাবত মার্কিন নাগরিকত্ব ছাড়া উনি বসুক, আমি তার কথা মানবো। আর উনি কেন ডাকবে? আমি হইলে, দলের নেতা হইলে আমি নাও যাইতে পারতাম, অথবা আমি কন্ডিশন দিতাম, এরা বসলে আমি যাবো না, আমার সাথে আপনি 1-to-1 আলোচনা করেন। আপনি যাদেরকে বাচ্চা ছেলে পেলে বলছেন, ওনারা কে এটা জিজ্ঞেস করছেন, তারা তো আসলে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট সরকার, সে নেতৃত্ব দিয়েছে, এরা নেতৃত্ব দিয়েছে, এদেরকে নেতৃত্ব দেওয়ানো হয়েছে। এই যে সিরাজউদ্দৌলা নাটক হয়, সিনেমা হয়, আমি দেখছি, আমি 65-66 সিরাজউদ্দৌলা সিনেমাতে অভিনয় করছে সিরাজউদ্দৌলা আর আনোয়ার হোসেন। মানুষ মনে করছে এই লোকটাই সিরাজউদ্দৌলা, কিন্তু আনোয়ার হোসেন কি সিরাজউদ্দৌলা? উনি সিরাজউদ্দৌলার অভিনয় করছে। এই ছেলেপেলেরা জামাতের অভিনয় করছে, জামাত তৈল এখানে মূলত ভ্যানগার্ড। তারা বলতেছে, আমি বলি না তো, শিবির বলতেছে জামাত, তারা ছিল ভ্যানগার্ড, আর এরা এখানে অভিনয় করছে। এদেরকে অনেক প্রচেষ্টায়, অনেক সংগোপনে, কোন একটা ওই যে মিটিওকুলাস, ইংরেজি তো আমি কইতে পারি না, আমার ভাই বেশি কইতে পারবো, ওই যে প্ল্যানিংটা বাস্তবায়ন করার জন্য ডিজাইন এদেরকে সৃষ্টি করা হয়েছে। নাটকের অভিনেতা। আমরা তো দেখছি যে আসলে আপনি যাদেরকে বলছেন যে জামায়াত তাদেরকে ব্যবহার করেছে, কিন্তু তাদের সঙ্গে তো আসলে শিবিরের অনেক ধরনের দূরত্ব দেখছি, কথা কাটাকাটি দেখছি, এটা তো পরের ব্যাপার। এখন তো স্বার্থের ব্যাপার আছে। এখন তো রাষ্ট্রতে কে হবে প্রধানমন্ত্রী? কারণ ইউনূস সাহেব 22 বছর 23 বছর ছেলের মাথায় হাত দিয়ে বলতেছে, ইউনূস সাহেব না, ইউনূস সাহেবের ওই যে কি নাম, প্রেস সেক্রেটারি, এই তুমি হবা বাংলার প্রধানমন্ত্রী। কারণ এরা হচ্ছে এই তিনটা জেনারেশন তো ইউনূস সাহেব নষ্ট করে দিচ্ছে, 9, 10, 11, 12, 13, 14, 9, 10 আইএপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নষ্ট করে এরা সবাই এখন প্রধানমন্ত্রী হতে চায় এবং এমপি হইতে চায়। দেশ তো ধ্বংস হয়ে গেছে, কোনো লেখা নাই, পড়া নাই, সারাদিন ভাত খাইতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না। এই যে দেশে যা হচ্ছে, ছবি নামায় ফেলতেছে বিদেশে, শাহাবুদ্দিন কি থাকবো না যাইবো, এই যে এখানে জরুরি আইন হয়ে যেতেছে, এই ধরনের একটা দেশ কি পৃথিবীতে কোথাও আছে? আমরা কি ইউনূস সাহেবকে আর ওই যে ছেলেরা খালি নেতৃত্ব দিছে, ওই 500 ছেলে যা করছে, আমি আমার এই ফুটটা দিয়ে তা করছি হাসিনার বিরুদ্ধে, 500 জেলে যা করছে, আমি এখন এর দাবি করবো। আমি আমার বক্তব্য দিয়ে শেখ হাসিনার সমস্ত এই যে ফ্রান্স বিপ্লবে যারা বিপ্লব করছে তো করছে, এত হিরো, কিন্তু রুশো ভলটিয়াররা কি ফেলাই দিবেন? ফিলোসফি যারা দেয় তাদেরকে ফেলে দিবেন? ফজলুর রহমান এই দেশে হাসিনাকে কেন ফেলতে হবে? কিভাবে বক্তব্য, যখন 10ই
28 অক্টোবর 2023 সনে যখন বিএনপির 10 লাখ লোকের মিটিং 10 মিনিটে ভেঙে দিল, সব যখন জেলখানায় অনেকেই চলে গেল, অনেকেই পালায় গেল, লাখ লাখ কর্মী যখন জীবনের ঝুঁকি নিয়ে যখন আসামি হয়ে গেল, আমি ফজলুর রহমান প্রতিদিন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছি। স্ত্রীকে বলছি তুমি বিধবা হইবা, ছেলেদেরকে বলছি তোমরা এতিম হবা, কিন্তু আমি ঘর থেকে পালাবো না। কিন্তু সেই সময় যে আমার মনে যে শক্তি সাহস ছিল যে অন্তত যদিও স্ত্রীকে আমি বলছি তুমি বিধবা হইবা, এইটা আমার মনে হয়েছিল যে শেখ হাসিনা সরকার অন্তত আমার মতো লোককে, একজন সিনিয়র উকিলকে সে হত্যা করবে না। কিন্তু এখন আমার প্রতি মুহূর্তে মনে হয় সরকারের পক্ষ থেকে এবং এই ছেলেদের পক্ষ থেকে এবং জামাত এবং শিবিরের পক্ষ থেকে এবং ওই যে ইউটিউবার বৈশা থাকে ফ্রান্সে, তার পাশে বসে একজন বলছে ফজলুর রহমানকে হত্যা করা এখন ফরজ হয়ে গেছে, আর ছেলেরা বলছে তার উপরে মব জাস্টিস চলবে। মব জাস্টিস মানে আমার মৃত্যু। তো এইটা কিন্তু তখন ছিল না শেখ হাসিনার আমলে। কিন্তু আমি মনে করছি না আমি মনে করছি আমাকে জেলখানায় নিয়ে যাবে, কোনদিন বেল দিবে না, ঠিক আছে। কিন্তু এরা কিন্তু আমাকে মেরে ফেলতে চাচ্ছে। শেখ হাসিনার আমলে কিন্তু অনেক খারাপ কাজ হয়েছে। ইলেকশন করে নাই 14 সনে, 18 সনে, 24 সনে ইলেকশন করে নাই। এই বড় বড় লোকজনকে ভ্যাকসিন, সালমান রহমান, আজিজ খানদেরকে দিয়ে, সালামদেরকে দিয়া, ওই যে বসুন্ধরা, এদেরকে দিয়ে সমস্ত বড় লোকের দেশ হয়ে গেছিল এটা, এবং লুটেরাদের দেশ হয়ে গেছিল, এবং আওয়ামী লীগ হয়ে গেছিল এটা একটা ওই যে কি বলবো হাইব্রিডদের পার্টি। আওয়ামী লীগের রেল কর্মী এত সব ঘরে ঘরে বসে কাঁদছে বেশিরভাগ। কাজেই আমি মনে করছি যে শেখ হাসিনা যত কুকামি হয়েছে এই ধরনের অনিশ্চয়তা ছিল না। শেখ হাসিনা ফ্যাসিস্ট বলেন আর ডিক্টেটর বলেন, প্রত্যেক জায়গাতে একটা করে নেতা ছিল। উপজেলাতে, ইউনিয়নে আপনি ঠেকছেন, যে দলেরই হন আপনি গিয়ে তার নেতার কাছে বলতে পারছেন। থানাতে আপনি ঠেকছেন, উপজেলা চেয়ারম্যানের কাছে বলতে পারছেন। এমপি না ইলেকশন হয় নাই, তার কাছে গিয়ে বিচার দিতে পারছেন। এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এখনকার চেয়ে শেখ হাসিনার আমলে ভালো ছিল। আমি চ্যালেঞ্জ করলাম হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সমস্ত বিচার বিভাগ রাজনৈতিক ব্যাপারে এখনকার চেয়ে অনেক বেশি ভালো ছিল। এখন দেশ, আমি আপনাকে খুব ক্লিয়ারলি কথাটা বলি, আমি ওই যে জিজ্ঞাসেন জুলাই সনদ, আর জুলাই সনদ আমার জিজ্ঞাসবেন না, আমি এটা মানি না। যদি তারা করে করুক, আমার দল যদি সমর্থন দেয় দেখ, আমি মনে মনে চিন্তা করব যে দেখি আমি কি করতে পারি। অসংখ্য ধন্যবাদ। ডেভিড বার্গম্যান, একজন বিদেশি সাংবাদিক যিনি বাংলাদেশ নিয়ে লেখালেখি করেন, তিনি আজকে জুলাই সনদ নিয়ে একটি বড় ধরনের ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে জুলাই সনদে ধর্মনিরপেক্ষতা নিয়ে একটি অস্পষ্ট অবস্থান রাখা হয়েছে, এবং সেখানে তিনি বলছেন যে আমি লক্ষ্য করেছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত বিষয়ে একটি কৌশলগত অস্পষ্টতা রাখা হয়েছে, যেখানে বর্তমানে ধর্মনিরপেক্ষতা শব্দটি অন্তর্ভুক্ত রয়েছে জুলাই সনদে। আবার সনদের 7 নং অনুচ্ছেদে প্রস্তাব করা হয়েছে যে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি অন্তর্ভুক্ত থাকবে। এবং এই বিষয়টা সম্পূর্ণটাই তার কাছে অস্পষ্ট রাখা হয়েছে যে মানে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যদি থাকে তাহলে তো ধর্মনিরপেক্ষতা আলটিমেটলি, এটা বাস্তবায়ন করা হলে ধর্মনিরপেক্ষতা আলটিমেটলি বাদ পড়ে যায়। এই প্রসঙ্গে আপনার একটা মন্তব্য শুনতে চাচ্ছি। আমি আপনাকে বলি, আমার ভাই তো অনেক সফিস্টিকেটেড মানুষ এবং সারা জীবন একটা সিস্টেমে চাকরি করছেন, চলছেন, কাজে সিস্টেম করে কথা বলে। আমি রাজনীতিবিদ, আমি আমার কথাটা বলি। আমার 1 নম্বর কথা হলো মুক্তিযোদ্ধা। ওদেরকে জানাই দিতেছি যারা এখানে বসে, শুধু ইউনূস সাহেব ছাড়া যারা বসে কেউ বয়সে আমার চেয়ে বড় না। আমি তাদেরকে জানাই দিতেছি আমি কিন্তু মুক্তিযোদ্ধা। আমার বয়স কিন্তু 78 বছর। আমি ফজলুর রহমান, যুদ্ধ করে দেশ যারা স্বাধীন করছে, আমি তাদের মধ্যে একজন না, শুধু যেখান থেকে যুদ্ধটা শুরু হয়েছে সেখানে আমি ছিলাম। আমি সিরাজুল আলম খানের একজন কর্মী। কথাটা খুব ক্লিয়ার। আমি শাহজাহান সিরাজের রুমমেট, 116 নম্বর ইকবাল হল। পতাকা কই থেকে হয়েছে, জাতীয় সঙ্গীত কই থেকে হয়েছে, কে পতাকা উড়াবে, পল্টন ময়দানে কি হবে, সব কিন্তু আমি জানি। আমি সিরাজুল আলম খানের ওই দরজার বাইরে দাঁড়ায় থাকা কর্মী। উনি ডাক দিচ্ছে, আমি খুব খুশি, হ্যাঁ ফজলু করে দৌড়ায় আসছে। কিন্তু আমি কিন্তু সেদিন 69, 70, 71 যারা আজকে এগুলো করছে তারা দেওয়া নবডি। ইউনূস সাহেব জীবনে কোনদিন শহীদ মিনারে যায় নাই, জীবনে কোনদিন ইউনূস সাহেব মানে ফুল দিতে যায় নাই, ওই যে এটাকে কি বলে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধে কোনদিন মিছিল করে নাই। কাজে আমি একটা কথা খুব বলি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতি থাকতে হবে। তাদের এই 4টার সঙ্গে সংশ্লিষ্ট আরো কয়েকটা হইতে পারে, কিন্তু কোনোটাই 4টার সঙ্গে সাংঘর্ষিক হবে না। যদি করে তারা করতে পারে, আজকে তাদের ক্ষমতা আছে। আমাকে যদি না মেরে ফেলে, আমি কারো শক্তিতে বলতেছি না, আমি যেহেতু আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর শক্তিতে এবং আল্লাহর যে শ্রেষ্ঠ সম্পদ আশরাফুল মখলুকাতের শক্তিতে আমি বলতেছি, সংবিধান পরিবর্তন করে কোনো ধরনের করলে পরে এটার বিরুদ্ধে কিন্তু আমি দাঁড়াবই। আমি কথাটা খুব কয়ে দিলাম, ক্লিয়ার। সংবিধান পরিবর্তন করলে আমি দাঁড়াবো, মুক্তিযোদ্ধারা দাঁড়াবে।
যারা মুক্তি এবং মুক্তিযোদ্ধাদের সন্তান যদি কেউ হয়ে থাকে, আমার রক্তে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে, সেও কিন্তু দাঁড়াবে যে মুক্তিযুদ্ধের যে চারনীতি এটার বাইরে আমরা মানি না, পরে তোমরা লাগাইলো যাতে সাংঘর্ষিক না হোক। এটা খুব ক্লিয়ার। আমার কাছে খুব অপমানজনক মনে হয় ওনারা এই দেশটাকে অপমান করতেছেন, এই দেশের মানুষকে, মুক্তিযুদ্ধকে ওনারা অপমান করতেছেন। আর ওনার যদি সংবিধান, যদি আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত, যে কাজটা করলে সংবিধান পরিবর্তন করতে হবে না সেই কাজগুলো আপনারা করেন, বাধা দিতেছে না, এইটুক তো আপনারা পাবেন। আপনারা তো কিছুই করেন নাই। কে কোন উপদেষ্টা রাজপথে নেমে মিছিল করছেন? হ্যাঁ, একজন আছে, শিক্ষক ছিলেন তিনি, তার নাম হলো আসিফ নজরুল। হ্যাঁ আছে, আরো দু একজন আছে, এই ছেলেরা আছে, কিন্তু কোন উপদেষ্টা ছিলেন? ওই আলিয়াস ছিলেন? কেউ ছিলেন? আপনারা এসে সবকিছু করে ফেলবেন। আমি খুব ক্লিয়ারলি বলতেছি, সংবিধান পরিবর্তন করতে হয় এমন কোন জিনিস পার্লামেন্টে অনুমতি ছাড়া, নেক্সট পার্লামেন্টে অনুমতি ছাড়া হবে না। হ্যাঁ তো বলবেন তো এগুলো কোনদিন হবে না? হবে। তবে সবাইকে বলতে হবে, চলেন আমরা যেগুলা ঐক্যমত আছে এগুলো আমরা পাশ করাই দেবো, যেমন শাহাবুদ্দিন সাহেবের সময় ছিল এটা। জনাব ফজলুর রহমান, আমি মাঝখানে একটা প্রশ্ন করে রাখি যে সেটি আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের উপর নির্মিত সংবিধান কোনোভাবে পরিবর্তন করলে আপনি দাঁড়াবেন, কিন্তু ওনারা, আমি দাঁড়াবো মানে কি, প্রতিবাদ করবো, এবং আমি এটার সঙ্গে কিছুতেই থাকবো এবং না। যারা তরুণরা আছেন আমরা দেখছি যে বারবারই তারা বলছেন যে এই সংবিধান আসলে মুজিববাদী সংবিধান এবং সংবিধানের যে এই মূলনীতি তরুণদের সেটা সংখ্যা হলো হচ্ছে 5%, 95% তরুণ মুক্তিযুদ্ধের সাথে। 17 কোটি 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 75 লাখ মানুষ মুক্তিটা আমি প্রমাণ করবে তো এই দেশের মানুষ। ইট উইল বি প্রুফ। যদি না হয় মনে করবো আমার জন্ম মিথ্যা। আমি একটু স্পষ্ট হতে চাই যে আপনি কি মনে করেন এটা মুজিব? এই ছেলেরা যে কোথায় মুজিববাদী, এরা কি বুঝে মুজিববাদের? এদের জন্ম 98 সনে, এরা কি বুঝে, এরা কি জানে? হোয়াট দে নো? এরা যদি সেই রকম ছেলে হইতো, এরা যদি ছাত্র নেতা সেই বায়ান্নের বরকত সালাম জব্বার হইতো, এরা যদি 62 শাহ মুয়াজ্জে, মুবাইদুর রহমান, রাশেদ খান মেনন, আইয়ুব রেজা চৌধুরী, আব্দুর রাজ্জাক, সিরাজুল আলম খান হইতো, এরা যদি 69 তুফাইল আহমদ, সাইফুদ্দিন মানিক, আব্দুর রউফ, খালেদ মোহাম্মদ আলী হইতো, এরা যদি মুক্তিযুদ্ধে নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসমর, আব্দুল কুদ্দুস মাখন হইতো, এরা পট করে দৌড়ায় কি গদিতে বসে যেত? যে ছেলের একটা টাকা ছিল না, 10 টাকা নিয়ে যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দামের কাছ থেকে ভাত খাইতো সুযোজন হলে, এখন তার 1000 কোটি টাকা। আমার এই ছেলেদের কথা মানতে হবে যে তাদের সাথে সব, তারা ভোট করে যদি মেম্বারের ভোট পায়, আমি রাজনীতি করবো না কোনোদিন। আমি লেখেন আপনি, একটা মেম্বারের ভোট লাগে তো 3000, কোন সেন্টারে যদি তারা 3000 ভোট পায়, কোনোদিন আমি রাজনীতি করবো না তাদের দলের নামে। এটা দেশটার একটা ওয়ারান রাজত্ব পাইছে, এখানে সব মানুষ হয়ে গেছে আমরা। ছেলে পেলে এসে এখানে মাথার উপরে ওই যে আমাদের দেশে কয় ফুলার মতো আচার খাইছি আমরা। এদের কথাই আমার চলতে হবে। ভোট করে দেখা কত ভোট পাস, একটা ছেলে পাস করে আয় দেখি। ধরো তোমার সন্তানের ছোট একটা ছেলে কোন জায়গা থেকে, মুরাদনগর থেকে, দেবিদ্বার থেকে, কোথেকে পাস করে আসবেন? ওই যে ওইটা কয় শাহরাস্তি আর হাজীগঞ্জ থেকে, ওই যে বড় বড় মহান নেতারা যারা বীর শ্রেষ্ঠ হতে চায়, 2500 ভোট পায় দেখাও। এরপরে বলো সংবিধান পরিবর্তন করবা। ওনার তোকে দেশটাকে নিয়ে, দেশটার এখন একটা মাত্র কাজ হলো সংবিধানের নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ ইলেকশন। সেই জাতীয় সংসদ ইলেকশনে যে দল বা যারা মেজরিটি হবে, ইউনূস সাহেবের দায়িত্ব হলো তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে চলে দেওয়া। তারপরে বড় দল যেটা হবে, যে এককভাবে মেজরিটি হবে, সে সবাইকে নিয়ে বৈশা কি কি সংবিধান পরিবর্তন করা যায় সেটা তারা ব্যবস্থা করবে। আমরা এটা অবনতমস্তকে মেনে নিব। কিন্তু ভোট নাই, ভোটার নাই, তুমি কেউ না। হ্যাঁ, বাপদাদার নাম নাই, চাঁদ মোড়লের বিয়ে, তুমি, তোমার কথা আমার মানতে হইব। তুমি আমার সংবিধান পরিবর্তনের যে ব্যাপারটা, ইট মাস্ট বি ডান বাই the parliament in accordance with the law of parliament, procedure of parliament. জি, অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন একটা ঢং পাইছো ইলেকশনকে না দেওয়ার জন্য, বিনা ইলেকশনে বৈশা বসে কোটি কোটি টাকা লুটপাট করার জন্য এটা ঢং পাইছো দেশটা ফকির বানায়। কোনোদিন রাত্রে ঘুম হয় না, প্রতিদিন একটা মানসিক যন্ত্রণার মধ্যে সারা 18 কোটি মানুষ আছে। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আজকে বিএনপি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তারা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে উদ্বেগটা আছে সেটা আগামী কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে এবং নির্বিঘ্নে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকম আছে সেটা নিয়ে কিন্তু অনেকেরই শঙ্কা আছে? এখন পর্যন্ত 1 বছরের মাথায়ও যেটি ঠিক হয়নি, এখনো আমরা দেখছি যে মব ভায়োলেন্সের নানা জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে। সেই পরিস্থিতিতে আগামী 5-6 মাসের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে এবং এটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বলে আপনাকে মনে হয় কিনা? লেভেল প্লেইং ফিল্ড সেখানে থাকবে কিনা? এটি আপনার কাছে আমার প্রশ্ন, নাকি আসলে কোনো একটি দলের সেখানে অনেক বেশি আধিপত্য থাকবে নির্বাচনের মাঠে, বেশি শক্তি দিতে আমি বলছি? প্রথম কথা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি 1 বছরে আমরা আশানুরূপ উন্নতি দেখিনি এবং উন্নতি করার চেষ্টাও দেখিনি। আসলে এটা তো সরকারের দায়। আপনি সরকারের দায়িত্ব নিচ্ছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবেন, এটাই আপনার প্রধান কাজ। আপনার অন্যান্য কাজ আছে, আপনি নির্বাচন আয়োজন করবেন, এই যে সংশোধন করবেন, কি করবেন, ঐক্যমত্য কমিশন করবেন, আরো কত কমিশন করছেন, অনেক কিছু করবেন। শিক্ষা কমিশন করা উচিত ছিল, করা হয়নি। তো আপনি অনেক কমিশন করবেন, অনেক কাজ করবেন। তো আপনার প্রধান কাজটা ছিল নির্বাচন, ফার্স্ট প্রায়োরিটি।
যেটা নিয়ে কেউ কেউ বলেন যে না, নির্বাচনের জন্য তো আমরা এই আন্দোলন করিনি। আর এই আন্দোলন শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে, যে নির্বাচন ভণ্ডুল নির্বাচন, 14, 18, 24 নির্বাচন ঠিক মতো হয়নি বলে তো এই আন্দোলন দানা বাঁধছে এবং আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে গেছে। সুতরাং নির্বাচন করার জন্য যদি আপনার মনোযোগ থাকে, আপনার যদি উদ্দেশ্য থাকে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি উন্নয়ন করতে পারেন। আপনি করেন নাই, এটা তো আপনি ইচ্ছা করে করেন নাই। যদি কেউ বলে আপনি কি বলবেন? আপনি ইচ্ছা করে করেননি, আপনার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নাই। তার আগে যেটা বলতে হবে যে আপনি বাংলাদেশের পুলিশের উপরে যে আক্রমণ, ঢাকা শহরে পুলিশ, চট্টগ্রামে বা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পুলিশ বেশি আক্রমণ করেছে, বেশি গোলাগুলি করেছে, হত্যা করেছে, গণহত্যা করেছে, গণহত্যা বলেন কি কেউ, তো গণহত্যার সংখ্যার সাথে মিলে না। সেটা বললে তো ফজলু ভাইয়ের মতো অবস্থা হবে, আমারও ধরে আপনি কতল করে ফেলতে পারেন। গণহত্যার সংজ্ঞা তো বুঝতে হবে যে গণহত্যা কাকে বলে। এনিওয়ে, আপনি হত্যা হয়েছে, হত্যা কোনো হত্যাই গ্রহণযোগ্য না। তো যারা যেখানে যেখানে হত্যা হয়েছে সেখানকার পুলিশ বাড়াবাড়ি করছে, সেখানে পুলিশের সাথে যদি জেনোসাইড না হতে পারে, কিন্তু গণহত্যা তো বটে না, জেনোসাইড মানেই তো গণহত্যা। গণহত্যা তো এটা জেনোসাইডের তো আবিধানিক বাংলা নাই। ওটার কোনো বাংলা, এই জেনোসাইডের বাংলাই গণহত্যা। সো ওইটাই আমরা তর্ক বিতর্কে যাচ্ছি না। হত্যা হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, তো এই হত্যাকাণ্ডের বিচার করবেন আপনি। আপনি কি সারা বাংলাদেশের সব পুলিশ এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল? প্রত্যেক থানায় থানায় কি পুলিশ বাইরে, থানার পুলিশরা বাইরে হত্যাকাণ্ড করেছে? উত্তর হচ্ছে না। এইখানে একটু আমাকে জি আপনি বলেন হ্যাঁ প্লিজ। ঠিক আছে, গণহত্যা হয়েছে জি। কিভাবে? পুলিশে সব মারছে, পুলিশ, ছাত্রলীগ, মারছে। আর্মি সবাই তো ছিল, আর পুলিশ মরে নাই। মানে কিন্তু এটাকে তো গণহত্যা তো পুলিশ না, মরেছে। পুলিশ মরছে কিনা এই কথাটা আপনি বলেন। আপনি তো খালি আমাকে জিজ্ঞাসা করেন, এখন আমি আপনাকে জিজ্ঞাসা, পুলিশ মরছে? পুলিশ মরেছে। এখন তো পুলিশের পেটে যে বাচ্চা ছিল, মেয়ে পুলিশের, সে মরছে। এখন মুক্তিযুদ্ধের সময় তো পাখানাদের বাহিনী ও মরেছে। হ্যাঁ, আপনি মুক্তিযুদ্ধ করে ফেলছে। তাহলে দুই মুক্তিযুদ্ধ পক্ষে করে ফেলেছে সেটা বলেন। মুক্তিযুদ্ধ তো দুই পক্ষে গোলাগুলি হয়েছে, তা আপনি এটা স্বীকার করেন যে আমরা দুই পক্ষে গোলাগুলি করি। এখানে কি কোনো ছাত্রদের পক্ষ থেকে প্রথমে গোলাগুলি বলা করা হয়েছে হয়েছিল? যে আমরা যদি পুলিশকে গুলি না করতাম, এটা যদি আগুন না দেন, এইগুলো আমি বলতে চাই না, কিন্তু পুলিশ মরছে কিনা আপনি বলেন। পুলিশ মরেছে নিঃসন্দেহে, হ্যাঁ, কিন্তু নিশ্চয়। যেভাবে বলা হয় বা হ্যাঁ, না, যেভাবে উপস্থাপন তাইলে করা হয়- এই যে আপনারা করলেন যে পুলিশ যে মরছে, এটার কোনো বিচার টিচার বাদ দেন। পুলিশের মা বাপ আছে কিনা? যে পুলিশটা মারা গেছে তার সন্তান এতিম হয়েছে কিনা? তার ওয়াইফ বিধবা হয়েছে কিনা? তার মা বাবা সন্তান হারা হয়েছে কিনা? এই যে আপনারা একটা আইন করে, আইন বলবো না আমি, আপনারা যদি একটা সিদ্ধান্ত করে ফেলেন পুলিশ মরছে মানে কুত্তা মরছে, এদের কোনো বিচার হবে না। একদিন যাই একজন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়া তার যে একটা পুলিশ মারা গেছে, এসআই বা এএসআই বা সিপাই, তার বাড়িতে গিয়ে কেউ কোনোদিন বলছে মা গো বা বোন গো তোমার সন্তান মারা গেছে, যেভাবেই মারা যাক আমরা তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেখবো, বলছে? বলেন। তাহলে পুলিশ কেমনে দাঁড়াবে ভোটের জন্য? সে পুলিশটা মনে করেন মরলে তো আমার কুত্তা মরা হইব, আমি কেন যাবো এটার মধ্যে? এই যে পুলিশ যায় না আগায়া, কেন যায় না? সে জানে সে মরলে তার কোনো বিচার হবে না। আমি সেখানে ছিলাম যে আপনি যে নগরে বা যে কোনো জায়গায় যেখানে এই হত্যাকাণ্ড হয়েছে সেটার আপনি বিচার করেন, সেখানে আপনার ক্ষুব্ধতা থাকতে পারে এবং ক্ষুব্ধ মানুষ সেখানে পুলিশের উপর আক্রমণ করতে পারে এবং এই ঘটনা ঘটতে পারে, মানে এই ঘটনা একটা অভ্যুত্থানের মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে। তারপরে সেগুলো বিচারে আওতায় আনতে হবে বা সেগুলোর ব্যাপারে তদন্ত করতে হবে। সেটা আপনি করার মানে ওটা বন্ধ করে রেখেছেন, কোনো মামলা মোকদ্দমা করেন নাই। কিন্তু আপনি দেশের 450 পুলিশ স্টেশন আগুন দিবেন, সবখান থেকে অস্ত্র লুট করবেন, এটা হলো মেডিকুলাস ডিজাইনের অংশ কিনা, এটা একটা প্রশ্ন এবং এই প্রশ্নের জবাব খুঁজতে হবে। 450 স্টেশন থেকে অস্ত্র লুট হয়েছে। সব 8,000 এভরি পুলিশ স্টেশন ইজ লুটেড এন্ড গার্ডেড। আমি বললাম এটা তো সরকারের হিসাব। এবং সরকার এখন পর্যন্ত 1/3 অস্ত্র উদ্ধার করতে পারে নাই। আপনি অন্যখানে আপনি কারা করছে এটা কি আন্দোলনকারীরা তো করে নাই? এরা আন্দোলনের মধ্যে ঢুকে থাকা দুষ্কৃতিকারীরা অথবা মেডিকুলাস ডিজাইনের যারা পার্টনার ছিল, যারা মেডিকুলাস ডিজাইনটা করছে, তারা করছে। কেন করছে? যাতে পুলিশ বাহিনীকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া যায়। আপনি তো আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্ন নিয়ে আলোচনা করতেন, তাহলে তো আলোচনাটা ওখানে আসতে হবে। তাহলে পুরো পুলিশ বাহিনীকে আমরা 5ই আগস্টের পরে পঙ্গু করে দিলাম। এই মেটিকুলাস ডিজাইনটা কি আসলে আমরা ওয়াশিংটনে গিয়ে মানে ওটা পরে প্রশ্ন, আমি আপনার প্রশ্ন ডক্টর বলার আগে কি আমরা এটা বুঝতাম যে মেটিকুলাস ডিজাইন হয়েছে? না, আমি শেষ করি, ওটা তো আপনি প্রশ্ন রাখছেন, আমি ওটার উত্তর দেবো। তাহলে এটা একটা আমাদের পুলিশ বাহিনীকে টোটালি পঙ্গু করে ফেলা হয়েছে। এবং প্রথমে যেটা বললেন যে পুলিশ যদি তার বিচারটা না পায়, সে অন্যায় করলে সেটাও তাকে জানতে হবে, তার পরিবার জানতে হবে। আমার পুত্র যদি পুলিশে থাকে, মারা যেয়ে থাকে, তাহলে আমাকে জানতে হবে আমার পুত্র একটা অপরাধ করেছিল, ওই সময় উন্মুক্ত জনতা অথবা জনগণের ইয়াতে মারা গেছে। তারপরে আপনি বাংলাদেশের সেনাবাহিনী এখন মাঠে আছে 30,000-এর মতো, এবং তারা ইয়া নিয়ে আছে, মিনিস্ট্রিয়াল পাওয়ার নিছে। আপনি সেনাবাহিনীর সম্পর্কে কত ধরনের আদেবাদের কথা বলেন, আপনি সেনাপ্রধান সম্পর্কে কত ধরনের আদেবাদের কথা বলেন। এই 2-3 দিন আগে বোধহয় কেউ একজন বলছে যে ডিজিএফআই হেডকোয়ার্টার উড়াই দেবে। ডিজিএফআই হেডকোয়ার্টার কি কোনো উড়াই দেওয়ার বস্তু নাকি? এটা তো এই ডিজিএফআই হেডকোয়ার্টার মানে ডিজিএফআই এই জিনিসটাই আলোচনা হতে পারে, এখানে সংস্কার হয়তো প্রয়োজন হতে পারে। এটা তো ডক্টর ইউনূসের অধীনে একটা সংস্থা, উনি এটা ঠিক করে দেবেন, ওনাকে কিভাবে ঠিক করতে? আপনি উড়াই দিবেন, আপনি ওরে ঝুলাই দিবেন, ক্যান্টনমেন্ট দখল করে নেবেন। আপনি এইসব কথা বলে দেশে আইন শৃঙ্খলা, এইসব কথা যারা বলে তাদের বিরুদ্ধে আপনি যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেবেন, এটা তো রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতার কারণে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, তাহলে এই আইন শৃঙ্খলা কেমন উন্নতি হবে? সেই জন্য উনি যেটা বলেছে, বিএনপি যেটা বলেছে, কয়েক মাসের মধ্যে এটা উন্নয়ন করা সম্ভব। সেটা সম্ভব যদি সরকারের সদিচ্ছা থাকে, যদি সরকার চায়, যদি সরকার এটা নেতৃত্ব দিতে চায়।
জি, আমার শেষ প্রশ্ন, আমার কাছে 1 মিনিট আছে ফজলুল ভাই আপনার কাছে প্রশ্ন করার জন্য। সেটা হলো যে সাজিস আলম এনসিপি নেতা, তিনি বলেছেন যে আপনাদের বক্তব্য, অর্থাৎ আপনি এবং হাবিবুর রহমান, আপনাদের দুজনের বক্তব্য শিক্ষার্থীদের মানে আশাহত করে, এবং সত্যিকারের অর্থে যদি বিএনপি দেশের প্রতি ভালোবাসা থাকে বিএনপির, তাহলে বিএনপির সেন্ট্রাল অফিস থেকে আপনাদের মতো নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন। আপনি কি মনে করেন? এবং এর পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ আসলে আপনাকে অব্যাহতি বা বহিষ্কারের জন্য দাবি এখন করেছে। পর্যন্ত বিএনপি আমার নেতৃত্বকে আমার ধন্যবাদ। এখন পর্যন্ত তো বহিষ্কার দূরের কথা, আমাকে কেউ মৌখিকভাবেও কিছু বলে নাই, এইটা না, কোনোদিনই বলে নাই। এক, না হলে আমি এই ধরনের কথা বললে আমি চিন্তা করতাম বলবো কিনা। এক। এক মিনিট। 2 নম্বরে 1 মিনিট আমি বলছি, এদেরকে বলবো না যারা এই 5,000 ছেলেকে আহত রাইখা হসপিটালে, যারা 1500 ছেলেকে হত্যা করায় বা শহীদ করায়া, যারা ওই দিন 5ই আগস্ট যারা কক্সবাজার বেড়াইতে যায়, সমুদ্র পারে আর গিয়ে 5 স্টার হোটেল থাকে। আমি তো এই কারণেই বলি কাসকিবাদের পুতের নাম সুলতান খা। 5 স্টার হোটেল থাকে, এদের মানসিকতার কারণে এদেরকে আমি বকা দিই। এরা তো আমার সন্তান, ওদের বাপে আমার চেয়ে 20 বছরের ছোট। ওদের এক একটা বাড়িতে, সবচেয়ে যার বাড়িতে বড় ঘর আছে, উপরে টিন নিচে বেড়া, জি, অসংখ্য ওই পঞ্চগড়ে আটোয়ারিতে, আর অন্যদের তো ঘর নাই, দুয়ারও নাই, বেড়াও নাই। জি, অসংখ্য